নম্বরটি দেখে অনেক কৌতূহল হলো, তাই সেটি ফোনে ডায়াল করতে থাকি এবং তখনই আমি চমকে উঠি। গল্পের এই শেষ অংশে আমরা এই রহস্য উন্মোচন করব, কারণ সেই সময় আমার দুই বন্ধু দৌড়ে কেবিনে প্রবেশ করে এবং ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ফোনটিও বন্ধ হয়ে যায়। আমি খুব ভয় পেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোদের, এভাবে হাঁপাচ্ছিস কেন? তারা বলল, উপরের কেবিন থেকে কেমন জানি শব্দ আসছে, মনে হচ্ছে কে যেন উপরে আছে। আমি বললাম, কে থাকবে এখানে? এই হাসপাতাল তো এমনিতেই 2 বছর ধরে বন্ধ রয়েছে, আমাদের ছাড়া কেউ নেই এখানে। কিন্তু সেই সময় আমরা উপর থেকে এক চিৎকার শুনতে পাই এবং তাই আমরা দৌড়ে উপরের দিকে যাই এবং কেবিনে প্রবেশ করেই দেখি সেই বাড়িওয়ালা আঙ্কেল মেঝেতে পড়েছিলেন এবং কেমন যেন ছটপট করছিলেন। আমরা দৌড়ে তার কাছে যাই, বলি, কি হয়েছে আঙ্কেল, আপনি এখানে কিভাবে এলেন, আর আপনার এই অবস্থা কে করেছে? তিনি কিছুই বলতে পারছিলেন না, শুধু মুমূর্ষ কণ্ঠে ও ও অপু এটি বলছিলেন। কিন্তু আমরা বললাম, আপনাকে তা ভাবতে হবে না, আমরা আপনাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু তিনি বললেন, তার আর সময় নেই, অপু নির্দোষ। এবং এই কথা বলেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তিনি কেন এখানে এলেন, তিনি কেন এই কথা বললেন। তাই আমরা খুব ভয় পেয়ে যাই এবং তার হাতে একটি চিঠি ও একটি ছোট্ট চাবি দেখি, যা দেখে মনে হচ্ছিল অনেক পুরাতন এবং লেখাগুলো যেন অস্পষ্ট হয়ে গিয়েছিল। তাই আমরা সেখান থেকে বের হয়ে আসি। কিন্তু আমি আমার বন্ধুদের বলি, আঙ্কেলের লাশকে এখানে এইভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না, আমাদের অবশ্যই পাশের থানাতে যোগাযোগ করা দরকার। কিন্তু তারা বলে ওঠে, থানায় যদি আমরা এখন যোগাযোগ করি তবে পুলিশ আমাদেরকেই সন্দেহ করবে এবং আমরাও বিপদে পড়ব। তাই অপর ঘটনাটি আগে আমাদের জানা দরকার। এবং তাই আমরা সেখান থেকে সরাসরি বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় ফিরে আসি এবং রুমে প্রবেশ করেই আমার ফোনটি আগে চার্জে দিই এবং তার পাশে বসেই চিঠিটি পড়তে শুরু করি। চিঠিটি খুলেই দেখি 20শে ডিসেম্বর 1990 সাল, যা আজ থেকে প্রায় 5 বছর পুরনো। এবং সেখানে লেখা ছিল, প্রিয় অপু, আজ আমি অত্যন্ত আনন্দিত, কেননা আজ থেকে ইতিহাসের পাতায় তোমার ও আমার নাম লেখা থাকবে, কারণ আমাদের ভালোবাসা অমর হতে চলেছে। তুমি হয়তো এই চিঠিটি পাওয়ার আগেই আমি এই পৃথিবীতে থাকব না, কেননা তোমার ও আমার ভালোবাসার কথা বাবা জানতে পেরেছে এবং তাই সে আমার বিয়ে তার এক বন্ধুর ছেলের সাথে ঠিক করেছে। কিন্তু আমি এই বিয়েতে ইচ্ছুক নই, তাই আমি বাবাকে বারবার বলি, আমি এই বিয়ে করতে চাই না, আমি শুধু অপুকেই ভালোবাসি এবং বিয়ে করলে শুধু তার সাথেই করব। কিন্তু বাবা কিছুতেই আমার কথা মানছে না এবং আমি জানি তুমি আর আমি শত চেষ্টা করলেও বাবার আইনের কাছে আমরা অবশ্যই হার মেনে যাব। বাবা তার পেশাগত জীবনে অনেক কেস সলভ করলেও এবার সময় এসেছে তার নিজের মেয়ের কেস সলভ করবার। তাই আমার আর বলতে একটুকু দুঃখ নেই যে আমি আজ আমাদের ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করতে যাচ্ছি। কিন্তু তুমি অবশ্যই নিজের খেয়াল রাখিও এবং বাবা থেকে দূরে থাকিও। ইতি তোমার প্রিয়তমা অভিপ্রিয়া। এবং চিঠিটি পড়ার সাথে সাথেই আমার ফোনের স্ক্রিনটি জ্বলে ওঠে এবং তখন সাথে সাথেই আমি সেই ডায়াল করা নাম্বারটি চেক করি এবং দেখে অবাক হই, কেননা এই নাম্বারটি আগে থেকেই আমার ফোন বুকে সেভ করা ছিল এবং তা আর কারণ নয় বরং আমার খালুর।
এবং তখনই যেন সব কিছু আমার কাছে পরিষ্কার হতে লাগলো। কেননা আমার খালু ছিলেন একজন পুলিশ, আর অভিপ্রিয়া ছিল আমার খালাতো বোন, যার খুন হয়েছিল আজ থেকে 5 বছর পূর্বে। এবং তখনই আমার চোখ পড়ে সেই চাবিটির দিকে, যা আমরা বাড়িওয়ালা আঙ্কেলের হাতে পেয়েছিলাম। কেননা আমার মনে হচ্ছিল অবশ্যই এতে কোনো রহস্য রয়েছে। তাই আমি রুমের বিভিন্ন ড্রয়ার ও আলমারিগুলোতে চাবিটি ঢুকিয়ে খোলার চেষ্টা করি, কিন্তু কোনোটিতেই সেই চাবি কাজ করছিল না, এবং তাই আমি ব্যর্থ হয়ে বসে রই। কিন্তু হঠাৎ করে তখনই মনে হলো, যেহেতু এই চাবিটি আমরা বাড়িওয়ালা আঙ্কেলের হাতে পেয়েছি, তাই হতে পারে তা অবশ্যই তার রুমের কোনো আসবাবপত্রের চাবি। এবং তাই আমরা 3 জনে বাড়িওয়ালা আঙ্কেলের রুমে প্রবেশ করতে যাই, কিন্তু তার দরজায় তালা ঝুলছিল। তাই আমরা তালাটি ভেঙে ফেলে রুমের ভিতরে প্রবেশ করি। এবং সেখানেও প্রতিটি ড্রয়ার ও আলমারিতে চেষ্টা করার পর অবশেষে তার বিছানার পাশে থাকা কর্নার টেবিলের ড্রয়ারে চাবিটি কাজ করে। এবং তখন আমি ড্রয়ারটি খুলি এবং সেখানে দেখতে পাই একটি ডায়েরিটি একেবারে ধুলায় ভর্তি ছিল। তাই আমরা তা বের করে ঝেড়ে পরিষ্কার করি এবং ডায়েরিটি খুলে দেখি সেখানে কিছুই লেখা নেই, প্রায় সম্পূর্ণ ডায়েরি ফাঁকা। আমরা ভাবলাম হয়তো রহস্যটা এখানেই থেমে গেল, কিন্তু যেই না ডায়েরিটি বন্ধ করতে যাই, শেষের পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পাই। লেখাটি কিছুটা এমন যেখানে কেউ তার নিজের গুনাহ স্বীকার করছে। যেখানে লেখা ছিল, আজ 28শে ফেব্রুয়ারি 1991, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কেননা আমার এক মিথ্যা সাক্ষ্যর জন্য এক নির্দোষের ফাঁসি হয়েছে। তার নাম হলো অপু। কিন্তু এ ছিল আমার ইচ্ছার একেবারে বিরুদ্ধে। আমি না চেয়েও আমার বন্ধুত্বের কারণে তা করতে বাধ্য হই। কেননা আমার বন্ধু অমর, যে ছিল একজন পুলিশ, তার মেয়ের আত্মহত্যার ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাযোগ্য প্রমাণ করতে চেয়েছিল। কেননা এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে সে মনে করছিল এই ঘটনা হতে পারে তার প্রমোশনে বাধা হয়ে দাঁড়াবে। এবং তাই সে এক নির্দোষ ছেলেকে খুনি সাব্যস্ত করে এবং আমাকে তার আই উইটনেস হতে বলে। এবং আমার এই সাক্ষীর ফলেই আদালত অপুকে ফাঁসির সাজা দেয় এবং আজ তার ফাঁসি সম্পন্ন হয়েছে। তাই আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় এই যে আমার মিথ্যা সাক্ষীর ফলে একজন নিষ্পাপের জীবন যায়। এবং তখনই আমার ফোনটি পুনরায় বেজে ওঠে এবং আমি ফোনটি রিসিভ করি। তখন অপু বলে, বুঝতে পেরেছিস, এই ছিল আমার ঘটনা, যা আমি তোকে বলার জন্য এখানে ডেকেছিলাম। কিন্তু আমি তাকে প্রশ্ন করি, তুই এতদিন অপেক্ষা করলি কেন? তুই তো আমাকে আগেই তা বলতে পারতিস। কিন্তু সে বলল, যেহেতু সেই সময় তুই দেশের বাইরে ছিলিস, তাই আমি তোকে কিছুই জানাইনি। আর যখন আমি জানতে পারলাম যে তুই 3 দিন আগেই দেশে ফিরেছিস, তখন আমি তোকে ফোন দেই। তখন আমি বললাম, তাহলে কি খালু ও বাড়িওয়ালা আঙ্কেল? সে বলল, হ্যাঁ, আমি তাদের মেরেছি। তবে আমি নিজেকে কখনো অপরাধী হিসেবে রাখতে চাচ্ছিলাম না, এবং তাই আমি তোকে এখানে ডাকি। কেননা এখানে আমার কোনো অপরাধ ছিল না। এবং তার এই সব কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো। শুধু আমার চোখ দুটিতে অশ্রু বিগলিত হচ্ছিল। এবং সে বলল, ভালো থাক, আর তোকে বিরক্ত করব না। এবং তখন আমরা সেই সমস্ত প্রমাণাদি নিয়ে সেখানের নিকটবর্তী থানায় উপস্থিত হই এবং তাদেরকে তা জমা দেই। এবং অবশেষে আদালত অপুকে নির্দোষ সাব্যস্ত করে। এই ছিল অপুর জীবন। তবে আপনাদের মনে হয় আসল দোষী কে ছিল?